প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আকিজ সিমেন্ট মুক্তবাকে। আমাদের আজকের আলোচনার বিষয় রাজনীতি ও বৈদেশিক সম্পর্ক। আমাদের এই বিষয়টি নির্ধারণ করার যে প্রেক্ষাপট সেটি একটু বলে রাখতে চাই। সেটি হচ্ছে যে আপনারা জানেন যে যেদিনটি আমরা পার করছি সেদিন ভারতের ক্যাবিনেটে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট বা যে সীমান্ত বিল সেটির একটা অনুমোদন দেওয়া হচ্ছে। সেটি শীঘ্রই তাদের সংসদের ভিতর দিয়ে বা পার্লামেন্টের ভিতর দিয়ে লোকসভা এবং রাজ্যসভার ভিতর দিয়ে পাশ হবে। এর কিন্তু রাজনীতিতে একটা ইম্প্যাক্ট আছে। ভারতের সঙ্গে আমাদের যে সম্পর্ক সব মিলিয়ে সীমান্ত নিয়ে, যার ভিতরে সীমান্ত হত্যাকাণ্ডের একটা প্রসঙ্গ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে গত যে নির্বাচন সিটি কর্পোরেশনগুলোর হয়ে গেল, সেখানে বিদেশি কূটনীতিকদের ভূমিকা একটা বড় ধরনের ভূমিকা পালন করেছেন। আমরা দেখতে পেয়েছি যে জাতিসংঘ পর্যন্ত এ বিষয়ে তাদের মতামত জানিয়েছেন এবং তাদের উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছেন, তাদের সহযোগিতার বার্তাও দিয়েছেন। সেটি কিন্তু আমাদের রাজনীতিতে একটা বড় ধরনের প্রভাব বিস্তার করেছে। আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের কিছু ব্লগার হত্যাকাণ্ডের সঙ্গে, মুক্তমনা মানুষের হত্যাকাণ্ডের সঙ্গে আল কায়দা একটি অংশ, যেটা ভারতীয় উপমহাদেশের শাখা যেটা বলছে, তারা দাবি করছে তারা এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে। আমরা ব্যাংক লুটের সঙ্গে দেখতে পাচ্ছি আনসারুল্লাহ বাংলা টিমের একটি অংশ জড়িত, যাদেরকে বলা হচ্ছে আল কায়দার অংশ। ফলে সেটিও কিন্তু একটি ঘটনাচক্রে আন্তর্জাতিক বা বৈদেশিক একটি বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছে। ফলে বাংলাদেশের রাজনীতি কোনোভাবেই, কোনো ক্ষেত্রেই, যদি ব্যবসা বাণিজ্য বলি সেখানে তো বটেই, অন্যান্য ক্ষেত্রেও বৈদেশিক একটি প্রভাব বড়ভাবে কাজ করছে এবং সেই প্রভাবেই বড় নিয়ামক হিসেবে কখনো কখনো কাজ করছে বলে অনেকেই বিশ্লেষণ করছেন, মতামত দিচ্ছেন। সেটি আসলে কতখানি বাস্তব, সেটি আসলে কতখানি বাংলাদেশের পক্ষে অ্যাফোর্ডেবল এবং সেটি আসলে কতখানি বাংলাদেশ অ্যাভয়েড করে থাকতে পারবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আদম খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক রাশেক রহমান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আলোচনা আমি শুরু করতে চাই যে আহমেদ আদম খান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি কি মনে করছেন যে আমাদের রাজনীতিতে বৈদেশিক শক্তিগুলো যে ভূমিকা সেটি কতখানি ইতিবাচক নেতিবাচক, আপনার কি কোনো অ্যানালিসিস আছে কিনা, বা বিএনপি দলগতভাবে অ্যানালিসিস করে? কারণ বিএনপিকে প্রায় অভিযোগ করা হয় আওয়ামী লীগের তরফ থেকে তারা বিদেশি বন্ধুদের উপর নির্ভর করে আন্দোলন করতে চায়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, স্বাগতম সম্মানিত দর্শক। বাংলাদেশের রাজনীতিতে বিদেশি প্রভাবটা কিন্তু আজকের নতুন নয়, এটা অনেক দিনের। একেবারে আপনি বলতে পারেন যে 91 সালের যখন বিএনপি ক্ষমতায় আসে তারপর থেকে কিন্তু এই প্রভাবটা আমরা লক্ষ্য করছি। আপনার মনে থাকবার কথা নিশ্চয়ই যে 91 সালের নির্বাচনের পরে 93 সাল থেকেই যখন আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য দাবি করে এসছিল এবং আন্দোলন করছিল, তখনও আমরা দেখেছি যে কমনওয়েলথ মহাসচিব তার প্রতিনিধি পাঠিয়েছেন। তারপরেও আমরা তখনও তারাঙ্কুকে দায়িত্ব দেওয়া হয়েছে। তখনও আমরা মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, ভারত, ইংল্যান্ড এদের প্রভাব দেখেছি, এখনো দেখছি। পরবর্তী পর্যায়েও আমরা দেখেছি 96-এ দেখেছি, 2001-এ দেখেছি, এখনো দেখছি। এই 2008-এর নির্বাচনে দেখেছি, 2014-র যে 5 জানুয়ারির নির্বাচন সেখানে দেখেছি। ভারতের তো একেবারে সরাসরি প্রভাব দেখেছি, শিবশঙ্কর মেননের আনাগোনা দেখেছি, সুজাতা সিংয়ের আনাগোনা বক্তব্য, এরশাদ সাহেবের সাথে তার যে কথোপকথন, এরশাদ সাহেব সেটা যেভাবে বলে দিয়েছেন। এরকম বাংলাদেশের রাজনীতিতে বিদেশি প্রভাব দীর্ঘদিনের। আসলে বাংলাদেশটা তো এখনো উন্নত দেশ নয়, উন্নয়নশীল দেশ এখনো বলা যাবে না। আমরা উন্নয়নশীল দেশ হবার চেষ্টায় আছি। তো সেই দিক থেকে আমি বলতে পারি যে বাংলাদেশটা যে গ্লোবাল ভিলেজের মধ্যে, তাই না? আমাদের যে পৃথিবীর এখন জাতিসংঘ বলেন বা আমাদের যে প্রভাবশালী রাষ্ট্রগুলো বলেন, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং এই রিজিয়নে ভারত, তারা কিন্তু সবসময়ই বাংলাদেশের ব্যাপারে কনসার্ন থাকে। তারা বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশের সাথে অংশীদারিত্বের ভিত্তিতেও কাজ করে। তাদের প্রচুর এখানে উন্নয়ন প্রকল্পও থাকে। এই দেশে যদি এই দেশটা যদি
রাজনৈতিকভাবে শান্তিপূর্ণ থাকে, তাদের প্রজেক্টগুলো নিয়ে তারা ভালোভাবে কাজ করতে পারে। বিভিন্ন সময় বিদেশিরা আমাদের এখানে ভালো মন্দ সব কিছু নিয়েই কিন্তু আমাদের এখানে কাজ করে। তো সেই দিক থেকে যখন এই সম্পর্কগুলো কি আনঅ্যাভয়েডেবল? এখন পর্যন্ত আমি দেখছি না, এখন পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে এটা বলা যাবে না আনঅ্যাভয়েডেবল। এবং এটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নাকি অনেকটা নিয়ন্ত্রণমূলক এবং নিয়ন্ত্রিত সম্পর্ক? কিছু কিছু জায়গায় বন্ধুত্বপূর্ণ, কিছু কিছু জায়গায় নিয়ন্ত্রণমূলক। যেমন 2014 5 জানুয়ারির নির্বাচনে যে ভূমিকাটা ভারতের দেখেছি, শুধু শিবশঙ্কর মেনন বা সুজাতা সিং নয়, পুরো ভারতেরই যে প্রভাবটা দেখেছি, সেখানে একেবারে নিয়ন্ত্রণমূলক মনে হয়েছে। আমি শেষ করি। এরপরে এখন যে দেখছি, যেমন যখন 3 সিটি কর্পোরেশন নির্বাচনে যখন 3বারের প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়ার উপরে আক্রমণ হলো, প্রথম 3 দিন তার গাড়ি বহর, চতুর্থ দিন তার নিজের গাড়ি আক্রান্ত হলো, তখন এখানে জাতিসংঘের মহাসচিব পর্যন্ত উদ্বেগ প্রকাশ করেছেন, আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন। তো কিছু কিছু জায়গায় বন্ধুত্বমূলক, কিছু কিছু জায়গায় গণতন্ত্রের জন্যও তারা কাজ করেছে, কিছু কিছু জায়গায় নিয়ন্ত্রণমূলক। এটা ভালো মন্দ অনেক দিকই আছে যে বাংলাদেশে। প্রমাণ কি মনে করেন? একটা কথা উনি বলছেন যে যেহেতু এই মুহূর্তে যে সরকার আছে, এই সরকার তো 5 জানুয়ারি নির্বাচনের ভেতর দিয়ে আসা সরকার, সেই নির্বাচনের পার্টিসিপেটরি কতখানি ছিল সেটা সবাই জানে, যদিও নির্বাচন আইনগতভাবে বৈধ এবং সাংবিধানিকভাবে সঠিক, কিন্তু তারপরেও সেটি নিয়ে বিতর্ক, পার্টিসিপেটরি ছিল কিনা সেটি নিয়ে একটা বিতর্ক রয়ে গেছে। এবং আমরা জানি তো 153টা আসনে কি হয়েছে, মানে নির্বাচন ছাড়াই হয়েছে। কিন্তু এবং সেখানে উনি বলছেন যে এখানে কারো কারো নিয়ন্ত্রণমূলক, কারো কারো সম্পর্ক ছিল। আবার কোনো কোনো ক্ষেত্রে, যেমন বেগম জিয়ার রহমান, তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন বা জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করছে। সেই জায়গাটাতে আপনি কি মনে করছেন আমাদের রাজনীতিতে বিদেশি শক্তিগুলো যে ভূমিকা, সেটাকে আপনি কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। প্রথমে কথাটা হচ্ছে যে আমি বাঙালি, বাংলাদেশ আমার জন্য মুখ্য সবকিছুর ঊর্ধ্বে। একটু আগেই জনাব আহমেদ আজম খান সাহেব যে বক্তব্য দিচ্ছিলেন, সেখানে ভারতের নামটা বহুবার এসেছে, কিন্তু একটি নাম নোটিসিবলি বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে পাকিস্তান। অর্থাৎ আমাদের দেশের নির্বাচন বলুন, রাজনৈতিক ক্ষমতার যে দৃশ্যপট, সেটা পরিবর্তনের সাথে পাকিস্তান নামীয় ওই দেশটিরও একটি প্রচ্ছন্ন সম্পর্ক রয়ে যায়, এটা বলতেই হয়। আমি যেই জায়গা থেকে ডিসকাশনটা শুরু করতে চাই সেটা হচ্ছে 1971 এই যে বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ঐক্যবদ্ধ হয়ে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে উদ্ভাসিত হলো, আমরা কি মনে করতে পারি যে 1971 সালের 16 ডিসেম্বরের পরে যুদ্ধটি শেষ হয়ে গেছে? তা তো না। দ্য ওয়ার ইজ স্টিল অন। যুদ্ধটা কি নিয়ে? উই আর ট্রাইং টু ট্রান্সপায়ার, আমরা প্রস্ফুটিত হতে চাচ্ছি এমন একটা জাতিসত্তা, এমন একটা পরিচয় যেখানে আমরা নিজেদেরকে আত্মমর্যাদাশীল, স্বনির্ভর জাতি দাবি করতে পারবো। এই যুদ্ধ যেটি চলছে, এটিতে নিশ্চয়ই পক্ষ আছে যারা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করে, সেই পক্ষের সাথে সম্পর্কিত বিদেশি শক্তিদের যোগসাজশ আসে। আবার ওই 71 সালে যে বিদেশি শক্তিগুলো আমাদের বিরুদ্ধাচারণ করলো, তারাও বিভিন্নভাবে আজ অবধি সক্রিয় রয়ে গেছেন, যেখানে তারা সত্যিকার অর্থে বাঙালি বাংলাদেশ বেঁচে থাকবে, কিন্তু বেঁচে থাকার মতো করে বেঁচে থাকবে না, সেই এজেন্ডায় বিশ্বাস করে। এই কথাটা আমি এই কারণে বলছি, প্রথম বিশ্বযুদ্ধের সময়, তার ঠিক ওই সময় 1916 সালে মিস্টার সাইক্স এবং মিস্টার পিকো, অর্থাৎ ইংল্যান্ড থেকে মিস্টার সাইক্স এবং ফ্রান্স থেকে মিস্টার পিকো, তারা দুজনে একটা এগ্রিমেন্ট করিয়েছিলেন। এর জন্য ডিপ্লয় করা হয়েছিল লরেন্স অফ অ্যারেবিয়া নামে একটা সিনেমা আছে, আপনি হয়তো দেখেছেন, সেখানে তার দায়িত্বটাই ছিল অটোমান এম্পায়ারের এগেনস্টে সমস্ত আরব যেই এলাকাটি, সেখানকার বেদুইন গোত্রদেরকে একত্রিত করে অটোমান এম্পায়ারকে পরাস্ত করা। আমি এই ঘটনাটি এখানে এই কারণে বলছি যে দেখুন, ওই সাইক্স পিকো এগ্রিমেন্টকে ফলো করেই কিন্তু লর্ড মাউন্টব্যাটেনই বলুন বা রেডক্লিফ লাইনে বলুন, আজকে ধর্মের উপরে ভিত্তি করে ভারত, পাকিস্তান, পরবর্তীতে পাকিস্তান, বাংলাদেশ, ভারত, এই 3টি দেশের ঘটনাগুলো চলছে। সো ফার্স্ট উই হ্যাভ টু আইডেন্টিফাই, বিএনপি এখানে বড় কথা না, অন্য কোনো দলও এখানে বড় কথা না, ফার্স্ট আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে আজ থেকে 10 বছর পরে
আমরা এই দেশের একজন নাগরিক হিসেবে নিজেদেরকে কিভাবে দেখতে চাই। যদি সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি এবং টার্মস অফ রেফারেন্স সেট করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে অন্যান্য দেশের সাথে কি ধরনের সম্পর্ক থাকবে বা কি ধরনের সম্পর্ক আমরা গড়ে তুলবো বা কি ধরনের আচার ব্যবহার আমরা মেনে নিব, সেটা আমরা নিরূপণ করতে পারবো। উইদাউট ফিক্সিং এ টার্গেট, অর্থাৎ আজকে জাতি যে বিভ্রান্ত অবস্থায় আছে, আমি যুদ্ধাপরাধীর বিচার করব কি করব না, আমি 71 সালের জামাতে ইসলামী, রাজাকার, আল বদর, আল শামস তাদেরকে রিহ্যাবিলিটেট করব কি করব না, বিএনপি করবেন কি করবেন না, এই ইস্যুগুলো আগে সলভ হওয়া দরকার। এক। 2 নাম্বার, ইয়েস অফকোর্স সিটি কর্পোরেশন নির্বাচনে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা গেছেন। আমি মনে করি একটি স্থানীয় সরকার নির্বাচনে রাষ্ট্রদূতদের সেন্টারে গিয়ে ঘোরার প্রয়োজন হয় না, তবে এটা তারা করতে পারছেন এই কারণে, এবং আমার মনে হয় না তাদের মোডাস অপারেন্ডিতে এটা আছে, এটা উনি অনেক ভালো বলতে পারবেন। তারা এটা করতে পারছেন এই কারণে যে এই দেশে একটি প্রতিক্রিয়াশীল রাজনৈতিক শক্তি আছে যারা আমাদের ফেলে আসা বৈদেশিক যে শত্রু তাদের এখনো পারপাস সার্ভ করে যাচ্ছে। অর্থাৎ আমি পাকিস্তানের কথা বলেছি, এবং তারাই বারবার এই বিদেশি শক্তিদের যেখানে না ইন্টারফেয়ার করার কথা সেই সব জায়গায় তারা ওয়েলকাম করে। যার দরুন আমার স্বাধীন দেশ, আমার সার্বভৌম দেশ, আহমেদ আজম খান সাহেবের সাথে আদর্শিকভাবে আমার ব্যবধান থাকতেই পারে, আমরা আওয়ামী লীগ করি, উনি বিএনপি করেন, সেটা তো আমরা নিজেরও রিজলভ করব। এর জন্য তো আপনার হেল্প আমাদের নিয়ে আসার দরকার নেই বা ভাড়া করে নিয়ে আসার। আমাদের একজন দর্শক আছেন, তার একটু ফোনটা নিয়ে নিই, তারপরে আমরা আলাপ করব। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে। হ্যাঁ বলুন, আপনার পরিচয়টা দিয়ে বলুন। আমি পারভেজ বলছিলাম যশোর থেকে। হ্যাঁ পারভেজ বলেন। আমি বলছি যে আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিরা যে নাক গলায়, এটা কি আমাদের দেশের ব্যক্তিরা সুযোগটা তৈরি করছে না? অসংখ্য ধন্যবাদ। আমরা বুঝতে পারছি যে রাজনীতিবিদরা এই সুযোগটা তৈরি করে দিচ্ছেন কিনা। আমি ডক্টর দেলোয়ারের কাছে আসি। আপনি আপনার ভালো বলেছেন, অ্যাডভোকেট আহমেদ আজম খান কিছু প্রেক্ষাপট ব্যাখ্যা করেছেন। ডক্টর দেলোয়ার, আপনি এই বিষয়ের শিক্ষক হিসাবে, আন্তর্জাতিক সম্পর্ক, আপনি কি মনে করছেন আমাদের রাজনীতিবিদদেরকে বিদেশিদের হস্তক্ষেপের জায়গা করে দেন, নাকি আমাদের আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট সব মিলিয়ে একটা পরিস্থিতি তৈরি হয়, না আর বিদেশিদের সাথে সম্পর্ক তো রাখতেই হবে গ্লোবালাইজ সোসাইটিতে? ধন্যবাদ। আসলে আলোচনার যে বিষয়টি, এটি এক ধরনের আমি বলবো ধ্রুপদী একটি বিষয়, কারণ এটি আপনার যদি সেই পলাশির যুদ্ধের সিরাজদৌল্লা দেখা যাচ্ছে যে আপনার ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করছে, আবার ফ্রেঞ্চরা সিরাজদৌল্লাকে সমর্থন করছে। সো আপনি যদি জাপানে যান, জাপানে আপনার 1868 সালে মেইজি রেস্টোরেশনের সময় দেখা গেল যে যারা ক্ষমতায় ছিল তাদেরকে ব্রিটিশরা সাহায্য করছে, আবার যারা বিরুদ্ধে তাদেরকে ফ্রেঞ্চরা করছে। সো এই বিদেশি শক্তি বা বিদেশি পক্ষ, আমরা যদি একটা বিশ্ব ব্যবস্থায় বিশ্বাস করি, আমরা যদি একটা বৈশ্বিক পরিমণ্ডলকে বিশ্বাস করি, তাহলে কিন্তু এই বৈদেশিক সম্পর্ক আবার রাজনীতি এটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে যুক্ত। এখন প্রশ্ন হচ্ছে যে যেহেতু আমরা একটা জাতি রাষ্ট্রের মধ্যে বাস করছি, ফলে একটা রাষ্ট্রের ভেতরে আপনার যেই রাজনৈতিক যে ব্যবস্থাটা আছে বা যারা রাজনীতি পরিচালনা করেন, যারা নেতৃত্বে থাকেন, তারা কিন্তু ওই বিদেশ নামক যে একটা ডোমেইন, সেটাকে তাদের এই রাষ্ট্রের ডেভেলপমেন্টের জন্য, নিরাপত্তার জন্য ব্যবহার করে। এখন যে রাষ্ট্রগুলো আপনার দুর্বল এবং যাদের নেতৃত্বে দুর্বলতা আছে, যাদের বিশেষ ধরনের সমস্যা, তারা কিন্তু দেখা যাচ্ছে যে এটা ব্যবহার না করে বরং বাইরের যে বিশ্ব এই রাষ্ট্রগুলোকে ব্যবহার করে, এবং তার অনেক উদাহরণ আমরা জানি। এবং আমরা এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আপনার যে কোল্ড ওয়ার পিরিয়ড বা বর্তমান যে বৈশ্বিক যে বিশ্ব বা বিশ্বায়নের যুগে আমরা দেখছি যে এই বৈদেশিক যে সম্পর্ক সেটি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এটি আবার এমন একটা জটিল যে বিশেষ করে আপনার এই উন্নয়নশীল বিশ্বে বা বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমরা বলি, এখানে আমরা কি দেখছি? আমরা দেখছি যে আপনার রাজনৈতিক ক্ষেত্রে যদি আমরা আসি, তাহলে এখানে আমরা অনেক স্ববিরোধিতা লক্ষ্য করি, যে আমাদের দেশের মানে যারা শাসক গোষ্ঠী বিভিন্ন সময় এসছে, তারা বিশেষ করে আজম ভাই যেটি বলছে 91 সাল থেকে বলা হচ্ছে, যদিও অনেক আগে থেকে এক ধরনের সম্পর্ক তো আছে, এই সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই সম্পর্কের মাধ্যমেই আমরা উন্নত অনুন্নত সব দেশ মানে সব দেশই কিন্তু উপকৃত হয়েছে। কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশের জন্মই তো কোল্ড ওয়ারের প্রেক্ষাপটে, এবং 71 সালে আমাদের মুক্তিযুদ্ধ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সেই সোভিয়েত ইউনিয়নের ভেটো দেয়া, সবকিছুই কিন্তু আমাদের
স্বাধীন সার্বভৌম রাষ্ট্র সৃষ্টির পেছনে একটা বড় ভূমিকা রেখেছেন। কিন্তু সমস্যা যেটি হয়েছে যে আমরা এই যে বাংলাদেশে আপনার ফ্রাইডে গ্রুপ, টুইসডে গ্রুপ, এই ধরনের গ্রুপের যে ইমার্জেন্স, এবং আমরা আমাদের অভ্যন্তরীণ রাজনীতিটাকে কনসলিডেট করতে না পারার কারণে আমরা আমাদের এই রাজনৈতিক সংকটটাকে যখন এটা এক ধরনের মানে বলবো যে একটা স্থায়ী রূপ নেওয়া শুরু করলো, তখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের এই অভ্যন্তরীণ এই রাজনীতিকে বিদেশি পক্ষগুলো তারা তাদের মতো করে ব্যবহারের চেষ্টা করছিল। এখন চেষ্টা করাটা কিন্তু খুবই স্বাভাবিক, কারণ পৃথিবীতে আপনি দর্শকের এই প্রশ্নের সঙ্গে একমত পোষণ করছেন যে রাজনীতিবিদরাই আসলে এই সুযোগটা বেশি তৈরি করে। আমি বলবো যে রাজনীতিবিদ মানে কি আপনার যে এখানে যদি আপনি আমি ভাগ করি যে ভুল রাজনীতি হোস্ট কান্ট্রি, বাংলাদেশকে যদি আমরা হোস্ট কান্ট্রি বলি এবং বাংলাদেশের চারপাশে আপনার দক্ষিণ এশিয়া সহ সারা বিশ্বে তারা হচ্ছে সেই জায়গাটা হচ্ছে আপনার বহির্বিশ্ব। এখন যেই দেশের রাজনীতি বা নেতৃত্ব অথবা অর্থনীতি তাদেরই সিদ্ধান্ত নেওয়ার কথা যে আমরা কতটুকু বহির্বিশ্বকে সুযোগ দেব। এখন সেই জায়গাটা যদি দুর্বল থাকে, সেই জায়গাটাতে যদি নিজেদের মধ্যে যদি একটা সাংঘর্ষিক রাজনীতি, সাংঘর্ষিক একটা অবস্থা থাকে, সেখানে যদি অনেক ঐতিহাসিক বিষয় অমীমাংসিত থাকে মানে ইয়ার আফটার ইয়ার, তখন আমাদের একটা দুর্বল অর্থনীতি, দুর্বল রাজনীতি, দুর্বল একটা সামাজিক ভিত্তি, সেই সুযোগটা কিন্তু নিয়ে থাকে। এখন এখানে একটা ভুল বোঝাবুঝি আছে কি যে অনেকে মনে করেন যে বাইরে থেকে হস্তক্ষেপ করছে, আমরা সুযোগ করে দিচ্ছি। হ্যাঁ, সুযোগ করার এখানে একটা বড় বিষয় হচ্ছে যে এই 2005 সালে যখন আপনার এই 2014 সালের নির্বাচনের আগে বিদেশি বা আমাদের কূটনৈতিক মহল যে তৎপরতা চালিয়েছে, সেটাকে যেমন যারা ক্ষমতায় আছে তারা যেভাবে দেখছে, যারা বিরোধী দলে আছে তারা অন্যভাবে দেখছে। একইভাবে 2005-এ চলে যান, তখনকার যারা ক্ষমতায় ছিল তারা যে কূটনৈতিক মহলকে বলছিল তারা একটা সিবিআই এর মতো আচরণ করছে, আর যারা বলছিল সিবিআই এর মতো আচরণ করছে তারাই কিন্তু এখন ওয়েলকাম করা আমি হয়তো বলবো না, বাট আমরা তাদেরকে একটা পজিটিভ ফোর্স হিসেবে দেখছে। তো এই বিষয়গুলো কিন্তু বিদেশিরা তারা এনজয় করে, তারা দে লাভ টু এটা দেখার জন্য যে এই ধরনের পরিস্থিতি হলে তাদের যে দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তার করার একটা সুযোগ। আমাদের একজন দর্শক আছেন, তার একটি প্রশ্ন নিয়ে প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম আহসানুল্লাহ বাশার। হ্যাঁ বাশার ভাই বলেন। মালিবাগ থেকে বলছিলাম। স্যারকে এবং সবাইকে সালাম জানাই। প্রথমে যেটা হলো যে পশ্চিমা বিশ্বের কাছে একটা গণতান্ত্রিক সরকারকে হটিয়ে দিয়ে একটা সামরিক শাসকদের কাছে ক্ষমতা দেওয়া, যেমন মুরসিকে হটিয়ে দিয়ে ওখানে সিসিকে ক্ষমতায় বসানো, এইটা কি গণতন্ত্র? নাকি একটা গণতান্ত্রিক সরকারকে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে সমর্থন করা বা একে এগিয়ে নিয়ে যাওয়া, এইটা গণতন্ত্র? পাশাপাশি আর একটা প্রশ্ন, রাষ্ট্রের সার্বভৌমত্বকে বিলীন করে যারা অন্য রাষ্ট্রকে দ্বিখণ্ডিত করার জন্য যে প্রচেষ্টা করে, যেটা 10টা অস্ত্রের মাধ্যমে করেছে, রাষ্ট্রযন্ত্র যেখানে সক্রিয় থাকে, তারা কি গণতন্ত্র, দেশের গণতন্ত্র চায়? অসংখ্য ধন্যবাদ পারভেজ সাহেব, আপনার আমরা পরে কথা বলবো, তার আগে একটা ছোট্ট বিরতি। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি আকিজ সিমেন্ট মুক্তবাক অনুষ্ঠানে। কথা বলছিলাম রাজনীতি ও বৈদেশিক সম্পর্ক নিয়ে। আমাদের একজন দর্শক মালিবাগ থেকে প্রশ্ন করেছিলেন যে বিশেষ করে তিনি যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা বলছিলেন, মিশর থেকে তিনি যে মোরসিকে হটিয়ে দিয়ে সেখানে সামরিক শাসককে বসিয়ে দেওয়া, বা বাংলাদেশে আবার এই যে 10টা কষ্টের প্রসঙ্গটা তুলেছেন, মানে এগুলো কোথায় গণতান্ত্রিক, এই প্রসঙ্গটা তুলেছেন। আমি দেলাওয়ার হোসেন, আপনি বলছিলেন, আপনাকে দিয়ে শেষ করতে চাই এই জায়গাটা যদি আপনি শেষ করেন। দর্শকদের যে কনসার্ন সেটা হচ্ছে যে আসলে মানে গত আমরা যদি 40-50 বছর ধরে দেখি বা অনেক পেছনে যেতে পারি, তো এই পশ্চিমা দেশগুলোর তাদের যে মানবাধিকার বা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার যে একটা মানে বিশ্বব্যাপী যে একটা এজেন্ডা, সেটার মধ্যে আমরা অনেক স্ববিরোধিতা দেখি, এবং স্ববিরোধিতার বিষয়গুলো খুবই স্পষ্ট। ওনারা সেটার কথাই বলছেন যে এই ইসরায়েলের মতো একটি রাষ্ট্রকে কন্টিনিউয়াসলি সমর্থন করা, আবার একই সঙ্গে ইরানের আপনার পারমাণবিক অস্ত্রের সম্ভাবনা বা এই ধরনের একটা শক্তি যেন না তৈরি হয় সেই ধরনের চেষ্টা করা, তো এই বিষয়গুলো আপনার মানুষের মধ্যে একটা প্রশ্ন তৈরি হয় যে আসলে এই দেশগুলো যুক্তরাষ্ট্রের কথা বলছেন। হ্যাঁ, যুক্তরাষ্ট্রের কথা বলছি, আমরা নাম বলি। জি জি, আমরা জানা যুক্তরাষ্ট্রে মুক্ত মতের যথেষ্ট চল আছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। তো সেদিক থেকে আমি মনে করি যে আসলে
যুক্তরাষ্ট্রের যে এই যে একটি অবস্থান, এটিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির মাধ্যমে চিন্তা করতে হবে। আমরা কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে যে এটির মাধ্যমে তাদের জাতীয় স্বার্থ কিভাবে আরো বেশি মানে অর্জন করা যায়, সেখানে তাদের ফোকাসটা। এবং আমরা যদি মনে করি যে না, আমরা যুক্তরাষ্ট্রের মাধ্যমে আমাদের ডেমোক্রেসি প্রতিষ্ঠা করব, সেটি কিন্তু সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রে আমাদের বিশাল বাজার রয়েছে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশে একটা বড় ধরনের ডায়াসপোরা রয়েছে, সব মিলিয়ে তাদের সঙ্গে তো আমাদের এক ধরনের রিলেশন রয়েছে। মুক্তিযুদ্ধের সময় তারা বাংলাদেশের অভ্যুদয়ের বিরোধিতা করেছিলেন, এটা জানি, এবং তারা বিরোধিতা করেছিল, আবার 3-4 মাসের মধ্যে আবার বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। মানে এটি হচ্ছে এক ধরনের ম্যাচুরিটি বা প্র্যাগমেটিজম। আবার গম আসা বিলম্বিত হওয়ার কারণে দুর্ভিক্ষটা হয়েছিল, 74 দুর্ভিক্ষ হয়েছে। আবার এখানে ছোট একটা ব্যাপার আছে, আবার প্রত্যেকটা আমাদের খরা বন্যার পরে তারা পাশে এসে দাঁড়িয়েছে। আবার বিরোধিতা করার পাশাপাশি আবার শত্রু রাষ্ট্র ভারতের রবিশঙ্করকে ভিসাও দিয়েছেন ওখানে গিয়ে কনসার্ট ফর বাংলাদেশ করার জন্য, আবার কনসার্ট ফর বাংলাদেশও করতে দিয়েছেন। অর্থাৎ সরকার প্রশাসনিকভাবে বিরুদ্ধচারণ অবস্থা ছিল, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বড় অংশ কিন্তু এবার অল ফর বাংলাদেশ। ওই যে বললেন মুক্ত চিন্তার চর্চা হয়, সেটা থেকে এটাই প্রকাশিত হয় যে সেখানে দুটি মত একই সাথে চলতে পারে। সেটাই কিন্তু মুক্ত মতের জায়গা, বিভিন্ন মত। কিন্তু আহমেদ আজম খান, আপনি কি মনে করছেন যে বাংলাদেশে যে ধরনের যেভাবে আমরা বিদেশি শক্তির উপর নির্ভরশীলতা কখনো কখনো দেখাই, সেই নির্ভরশীলতা শুধু কি ক্ষমতা যাওয়ার চিন্তা করেই আমরা কি রাজনৈতিক দলগুলো তাদের সঙ্গে সম্পর্কগুলো গড়ে তুলি, নাকি আসলে দেশের কল্যাণের কথা চিন্তা করে গড়ে তুলি? বেশিরভাগ ক্ষেত্রে কোনটা কাজ করে বলে আপনার মনে হয়? দেখুন, প্রথমেই আমি বলবো, দর্শক যে প্রশ্নটি করেছেন, এর আগে যে প্রশ্নটি করেছিলেন, আমি অনেক ধন্যবাদ জানাই দর্শককে। আসলেই কিন্তু আমাদের রাজনীতিকদের কারণেই বিদেশি শক্তি এখানে নিয়ন্ত্রণমূলক অবস্থান তৈরি করতে পারেন। আমরা চাই অবশ্যই এই গ্লোবালাইজেশনে বিদেশিদের সাথে আমাদের যথেচ্ছ সম্পর্ক থাকবে, সেটা বন্ধুত্বমূলক সম্পর্ক থাকবে, উন্নয়ন সহযোগী সম্পর্ক থাকবে, গণতন্ত্রের উন্নয়নের জন্য তাদের কাছ থেকে আমরা সহযোগিতা নেব। কিন্তু আমাদের ভেতরের সমৃদ্ধি, আমাদের গণতন্ত্রের চর্চা, আমাদের উন্নয়ন, আমাদের সামাজিক উন্নয়ন, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকেই করা উচিত। কিন্তু আমরা কখন বিদেশিদের উপরে নির্ভর করি? যখন আমরাই আমাদেরকে দলন পীড়নের মধ্য দিয়ে আমাদের গণতন্ত্রকে মাটি চাপা দিতে চাই, তখন বাধ্য হই। যেমন আমি মুক্তিযুদ্ধে অবদানের জন্য ভারতের কাছে চিরদিনের জন্য কৃতজ্ঞতা জানাই, এবং এখনো জানাই, ভবিষ্যতেও জানাবো। ভারত আমাদের বন্ধু। কিন্তু 5 জানুয়ারির নির্বাচনে ভারতের কংগ্রেস সরকার যদি একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসে দলগুলোকে বাধ্য করতো যে না, তোমরা প্রতিবেশী, তোমরা এই কাজটি একক নির্বাচন করো না, সকল দল, বিশেষ করে প্রধান প্রধান দলগুলো তোমরা নির্বাচন একত্র করো, তা না করে আমরা কিন্তু লক্ষ্য করেছি যে কংগ্রেস সরকারের যে সুজাতা সিং বা শিবশঙ্কর মেনন বা আরো অনেকে, তারা চেষ্টাই করেছে একক একটা নির্বাচন যাতে করিয়ে নেওয়া যায়। এটা এক ধরনের নিয়ম। এই প্রশ্নটার সঙ্গে রেখেই বলি যে আমি ধরে নিচ্ছি আপনার স্টেটমেন্ট সঠিক, কারণ আমি ভেতরকার তথ্য জানি না, আপনারা যা বলবেন অ্যানালিসিস থেকে। আবার এই তথ্য আছে যে বিদেশি অন্য একটি শক্তির পরামর্শেই বিএনপি নির্বাচনে যায় নাই। না, আমি বলি আপনাকে, তো তারপরে যখন জাতিসংঘ দূত তারানকু এলেন, তিনি কিন্তু আবার চেষ্টা করেছেন যে কিভাবে একটি অংশগ্রহণমূলক নির্বাচন করা যায়। সরকারকে অনেক রকমের বোঝাবার চেষ্টা করেছে, আপনারা কিছুটা দিন পিছিয়ে দিন, আর বিএনপি সহ যারা যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তারা নির্বাচনে জয়েন করুক। সরকার কোনোভাবে রাজিও হয়নি। সেই ক্ষেত্রে সরকারের বক্তব্য আমি অনেক টক শোতে দেখেছি, শুনেছি যে ওই সময় যদি নির্বাচনটা না হতো তাহলে কি হতো? তাহলে গণতন্ত্র ধ্বংস হয়ে যেত, তাহলে তৃতীয় শক্তি ক্ষমতায় আসতো। কিন্তু আমরা কিন্তু সুস্পষ্টভাবে জানি, সরকারও জানেন যে সংবিধান মোতাবেকই ওই 3 মাসের ভেতরে নির্বাচন না হয়ে পরের 3 মাসের ভেতরেও নির্বাচনটি হতে পারত, সংবিধানের ভেতরেই আছে। পরের 3 মাসের ভেতরে নির্বাচন না হয়ে তারপরের 6 মাসের মধ্যেও
সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে নির্বাচনটি হতে পারত। সেখানে গণতন্ত্রের কোনো ব্যত্যয় হতো না, সংবিধানের কোনো লঙ্ঘনও হতো না। কাজেই যদি না সরকারের তখন ইচ্ছে থাকতো যে আমরা অবশ্যই একটা অংশগ্রহণমূলক নির্বাচন করব গণতন্ত্রের স্বার্থে, তো সেই ক্ষেত্রে যখনই সরকার সেই অংশগ্রহণমূলক নির্বাচন না করে দমন পীড়নের মাধ্যমে কর্তৃত্ববাদী সরকার কায়েম করতে চায়, তখন কি করে? তখন বিরোধী দল অসহায় হয়েও কিন্তু বিদেশি বন্ধুদের হস্তক্ষেপ চায় যে দেশের গণতন্ত্রায়নের জন্য বিদেশি বন্ধুরা যখন বলছেন নির্বাচন পিছিয়ে দিন, যেটা উনি বলছেন সাংবিধানিকভাবে ছিল, সেটা তো সরকার শুনলেনই না। উপরন্তু দেখা গেছে যে বিভিন্ন জন যে ফোন দিয়েছেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে শুনেছি যে অমুক ফোন দিয়েছে, তমুক ফোন দিয়েছে, আমরা কেয়ার করিনি। মানে এক প্রশ্ন দুটো, একটা হচ্ছে যে উনি বাংলাদেশে আমরা দেখেছি দীর্ঘ সময় ধরে বড় বড় শক্তিগুলোর সঙ্গে সুসম্পর্ক মেইনটেইন করা, তাদেরকে সঙ্গে একটু ভদ্রভাবে কথা বলা, অনেক বলতে পারি সৌম্যভাবে কথা বলেছিল। সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা বাইরে আসতে দেখেছি। তিনি এই সাহস পান কোথায়? আর একটা যুক্ত করতে চাই, সাহস নয় দেখালেন, কিন্তু এর কনসিকুয়েন্স গুলো এগুলো এই আপনাদের সরকার বিবেচনা করে কিনা? আমি ওই দর্শকের ওই যে দর্শকের প্রশ্নের ফিনিশিংটা কিন্তু দেইনি, ওনার পরে আমাকে একটু সুযোগ দিন। আপনি আমাকে একটু কন্টিনিউ করতে দিন, বিকজ দিস টু কোয়েশ্চেনস আর এক্সট্রিমলি ভাইটাল। কিন্তু খুব অল্প সময় ভিতরে আমি বিরতিতে যাব, আপনার প্রশ্ন পরে তারপরে দিবেন, বিরতি থেকে আসার পরে কন্টিনিউ করতে দিবেন, না তো পরিষ্কার হবে না। প্রথম কথা হচ্ছে, দেখেন লেনিনের একটা কথা আছে, গো টু ইউর পিপল, লিভ উইথ দেম, লার্ন ফ্রম দেম, লাভ দেম। অর্থাৎ আপনি রাজনীতি করতে গেলে জনগণের সাথে একটা সম্পর্ক থাকতে হবে, এছাড়া রাজনীতি করা যায় না। একটু আগে যে কথাটা এসেছে যে বিদেশিরা এত শক্তি পায় কোথার থেকে, যেখানে তারা আমাদের ভিতরে হস্তক্ষেপ করতে পারে, সেটা হচ্ছে 1975 সালের 15ই আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পরে যেটা হলো, যে এই যে লেনিনের কথা, গো টু ইউর পিপল, লিভ উইথ দেম, লার্ন ফ্রম দেম অ্যান্ড লাভ দেম, এটা যখন পরাস্ত হয়ে গেল, তখন এই দেশের রাজনীতির মুখোশে কিছু অরাজনৈতিক ব্যক্তিত্ব, মেজর জেনারেল জিয়াউর রহমান থেকে শুরু করে আরো অন্যান্য যারা আছেন, তারা একটা যে রিয়েলাইজ করলেন, নাম বলেন দুটো, একটা আপনাদের শরীক খন্দকার মোস্তাক, জেনারেল এরশাদ, আপনার জেনারেল এরশাদ তো অবশ্যই, আমি বহু নাম বলতে পারবো, বাট সেটার থেকেও মোর ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, সেটা হচ্ছে তারা একটা জিনিস রিয়েলাইজ করলেন যে কিছু কিছু ক্ষেত্রে জনগণের সাথে যোগাযোগ না রেখেও ক্ষমতায় যাওয়া যায়, এবং সেটা বিদেশি বন্ধু তার সহযোগিতা নিয়ে। এবং আপনি দেখুন, এই দেশ স্বাধীন হওয়ার আগেও পাকিস্তানে কিন্তু ক্ষমতার পট পরিবর্তন হতো ওইভাবে, এবং 1975 সালের পরে কিন্তু এই যে নামগুলো বললেন, মেজর জেনারেল জিয়াউর রহমান, হোসেন মোহাম্মদ এরশাদ, সেখানেও ক্ষমতার পট পরিবর্তন, রদবদল সবকিছু কিন্তু বিদেশি শক্তির সাথে একটা যোগ সাদৃশ্যের মধ্যে দিয়ে হয়েছে। এখন জননেত্রী শেখ হাসিনা, তার এই দেশের জনসাধারণের সাথে ডিপ রুটেড একটা সম্পর্ক আছে, এটাই তার মূল শক্তি। তিনি কোনো বিদেশি শক্তির উপর নির্ভর করে ক্ষমতায় আসবেন বা যাবেন তার জন্য কিন্তু তিনি চিন্তিত না, তার হাতে কয়েকটা এজেন্ডা আছে। আমি প্রথমে যেটা বলেছি যে বাঙালি জাতির সত্যিকার অর্থে যাতে ট্রান্সপায়ার করে, যাতে তার স্ফুরণ হয়, এটা তার 1 নাম্বার এজেন্ডা। এবং এই দেশকে 1971 সালের সুচিহ্নিত যারা শত্রুপক্ষ ছিল, তাদেরকে অ্যানাহিলেট করার মধ্য দিয়ে, তাদেরকে সরিয়ে দেওয়ার মধ্য দিয়ে তিনি বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করতে চান এবং সত্যিকার প্রবৃদ্ধি উন্নয়নের দেশ হিসেবে দেখতে চান। তো সেই জায়গায় জনগণ তার মূল শক্তি। আর তার পাশাপাশি আরেকটা শক্তি আছে, এটা আমার অ্যানালিসিস, সেটা হচ্ছে, দেখুন, যেসব বিদেশি কূটনীতির কথা আপনি টিভিতে বলতে শুনেন, তাদেরকে আপনি দাওয়াত দিলে তারা আপনার কাছে আসবে, 1-2 বোতল ওয়াইনও আপনার সাথে খাবে, স্যান্ডউইচও খাবে, ওই একটা কথাও কিন্তু হয়েছিল। কিন্তু যেই বিদেশি শক্তির উপরে নির্ভর করে সত্যিকার অর্থে পৃথিবীতে রদ বদল হয়, পরিবর্তন আসে, তারা কিন্তু আর কোনোভাবেই এই দেশে আর যাই হোক জঙ্গিবাদের উত্থান দেখতে চায় না। তাই জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি অনেক কিছুই দেখতে পারেন যেটা আপনি এবং আমি আমাদের আপাত দৃষ্টি দেখতে পাই না। এবং আই ক্যান অ্যাসিওর ইউ যে সত্যিকার অর্থে প্রগতিশীল শক্তিকে যারা হার্নেস করে সমস্ত পৃথিবীতে, তারা মাননীয় প্রধানমন্ত্রী যে শক্ত হস্তে জঙ্গিবাদকে দমন করছেন, তাকে পূর্ণ সমর্থন জানান। আর বান কি মুনের একটা কথা আপনাকে বলতেই হয়, বান কি মুনের কাজটা কি? টোকা দিলেও তাকে একটা লিখতে হবে যে আমি চিন্তিত, ফুল দিলেও বলবে আমি খুশি, এটাই তার কাজ। সো বান কি মুন সত্যিকার অর্থে পৃথিবীর কোনো জায়গায় কোনো কনফ্লিক্ট যেখানে তৈরি হয়েছে, সেখানে খুব যে প্রোঅ্যাক্টিভ রোল, খুব এফেক্টিভ রোল রাখতে পারছে, দ্যাট ইজ নট কারেক্ট। এবং আমি জাতীয়তাবাদী দলকে শুধু একটা কথা বলতে চাই, এখনো সময় আছে, এটি একটি গণতান্ত্রিক দল বলে আমরা বিশ্বাস করতে চাই। সেই ক্ষেত্রে নাশকতা, সন্ত্রাস, জঙ্গিবাদ, জামাত ইসলামের সঙ্গ ছেড়ে দিয়ে সত্যিকার অর্থে প্লিজ গো টু ইউর পিপল, লিভ উইথ দেম, লার্ন ফ্রম দেম অ্যান্ড লাভ দেম। আমরা তাদের কাছে বিরতি নেব। প্রিয় দর্শক, থাকুন আমাদের সঙ্গে, ফিরছি একটু পর।
দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আকি সিমেন্ট মুক্তবাক অনুষ্ঠানে রাজনীতি বৈদেশিক সম্পর্ক নিয়ে যে আলোচনা করছিলাম তার প্রায় শেষের দিকে। আলোচনাটির আমি এই পর্যায়ে যেতে চাই অ্যাডভোকেট আহমেদ আজম খানের কাছে, কারণ আপনি যে প্রশ্নের জবাব কিছুটা বাকি রয়েছিল, দর্শকের প্রশ্নের জবাব দিতে চাইছিলেন, সেই অংশটুকু যদি আপনি দিতে চান। হ্যাঁ, আমি যে কথাটা বলছিলাম যে যদি ওই 5 জানুয়ারিতে একটি অংশগ্রহণমূলক নির্বাচন আমরা নিজেরা করতে পারতাম, তাহলে কিন্তু এই বিদেশিদের প্রভাব বলেন আর নিয়ন্ত্রণ বলেন কোনোটা থাকতো না। এরপরে দেখুন যে এই 14ই জানুয়ারির পরে পুরো 1 বছর যে আলোচনার জন্য, সংলাপের জন্য সকল মহল থেকে যে আহ্বান, বিএনপি সহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সকল মহল থেকে আহ্বান যে বিবদমান দুটি দল বসুক, সংলাপ করে শান্তিপূর্ণভাবে আরেকটা অংশগ্রহণমূলক নির্বাচনে যাক, তারপরে যাদেরকে ভোট দেবে তারা সরকার গঠন করবে, যারা তুলনামূলক কম পাবে তারা বিরোধী দলে যাবে। সেখানেও যদি আমরা করতে পারতাম তাহলেও কিন্তু বিদেশি প্রভাব বা নিয়ন্ত্রণ থাকতো না, বিদেশি বন্ধুরা থাকতো। এই যে আমাদের সিটি কর্পোরেশন নির্বাচনটা কেমন হলো এটাও কিন্তু সকলে জানে। এটাও যদি আমরা ন্যূনতম একটা স্বচ্ছতার জায়গা এই নির্বাচনটাও থাকতো, তাহলেও কিন্তু এই বান কি মুন বলেন বা অন্যান্যরা বলেন তারা কিন্তু বিবৃতি দেওয়ার প্রয়োজনও মনে করতো না। তো কাজে আমি মনে করি যে দর্শক যে কথাটা বলেছেন যে আমরা রাজনীতিকরাই বিদেশিদেরকে ইনভাইট করি, কারণ যখন রাজনীতি এবং গণতন্ত্র আক্রান্ত হয় তখনই পাশের বাড়ি, অর্থাৎ একটা বাড়ি যখন বিভিন্নভাবে আক্রান্ত হয়, পাশের বাড়ি কেউ সহযোগিতা করতে আসে, কেউ লুটপাট করতে আসে, কেউ নিয়ন্ত্রণ করতে আসে, কেউ বন্ধুত্বের হাত বাড়াতে আসে। সেরকমই যখন আমাদের দেশে গণতন্ত্র, ভোটের অধিকার আক্রান্ত হয়ে গেল, তখনই কিন্তু কেউ এলো নিয়ন্ত্রণ করতে, কেউ এলো সহযোগিতা করতে। কাজেই তখনই তাদের আমি ছোট্ট সময় যারা আপনাদের 5 জনের নির্বাচনে বিএনপি পাশে এসে দাঁড়ালো, যারা নির্বাচনে বিরোধিতা করলো, কিন্তু এই 5 জনের নির্বাচনের ভিতরে গঠিত সরকারের সঙ্গে তারা আবার কাজ করে চলেছে। এটা তো করবেই, কারণ ওই যে কথাটা যে তারা তো আসবে, তারপরে তারা নিজেদের স্বার্থ অনুযায়ী, কারণ বাংলাদেশের সাথে সকলেরই স্বার্থ সংশ্লিষ্ট, সেই জায়গায় বন্ধু চয়েস করার ক্ষেত্রে খুব সতর্ক হওয়া প্রয়োজন। স্বার্থের এখানে কিন্তু দর্শকের যে প্রশ্নটা যে বিদেশিরা আসে, এখানে তারা কে বন্ধু, কে শত্রু, কে প্রভাব খাটাতে আসে, কে সহযোগিতা করতে আসে, কে নিয়ন্ত্রণ করতে আসে, এর জন্য কিন্তু আবার আরেকটা এপিসোড লাগবে, অনেক বড় আলোচনা। আমি যে কথাটা বলছি দর্শকের কথা জবাব দিলাম, আর লাস্ট লাইনটা বলি, লাস্ট লাইন বলবো। রাশিকের বাইরেও আরো কিছু কথা বলেছে, আমি তার কোনো কথারই জবাব দেব না, শুধু বলবো যে অনেক কথার জবাব দর্শকদের কাছেও আছে। অবশ্যই। সবচেয়ে বড় হচ্ছে আমি একটু সারপ্রাইজড যে আমরা আলাপ করছি, রাজনীতিবিদরা সুযোগ করে দেন। একটু আগে এই ব্রেকের আগে কিন্তু আহমেদ আজম খান সাহেব বললেন যে ভারত আমাদেরকে বাধ্য করাতে পারত 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনটা এইভাবে করার জন্য। সো এটা পরিষ্কার যে আমাদের দেশের দৈন্য দশায় ভোগা রাজনীতিবিদরা তারা প্রতিনিয়ত মোনাজাত করার মতো আশা করে থাকেন যে বিদেশি কোনো শক্তি তাদের মনোপ্রত কোনো ঘটনা ঘটাবে। আমরা তো নিজেদের ক্যারেক্টার, নিজেদের শক্তি, জনগণের সাথে সম্পর্ক, এটার উপর ভিত্তি করে রাজনীতি করা শিখিনি, ভুলে গেছি। দিস ইজ দ্য প্রবলেম, এটা চেঞ্জ করতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি দেখুন, এই যে ভারতকে নিয়ে কথা হচ্ছে, বিভিন্ন দেশকে নিয়ে কথা হচ্ছে, এটা আমরা ভুলে যাই কেন যে 1971 সালে ভারতের যে ওয়েস্টার্ন ফ্রন্ট, ইস্টার্ন ফ্রন্ট এবং নর্দার্ন ফ্রন্ট, এই যে 3টা ফ্রন্ট, তার ভিতরে একটা ফ্রন্ট চিরতরে বন্ধ হয়ে গেল বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র হিসাবে উদ্ভাসিত হওয়ার কারণে। ভারত কি নিশ্চয়ই অতটুকু অধিকার রাখে না তার নিজের স্বার্থকে সংরক্ষণ করার জন্য? কোনোভাবেই ওই পাকিস্তানি অপশক্তি, তাদের ওই জঙ্গিবাদী, ওই মদতপুষ্ট লোকরা এই দেশে নতুন করে মাথা চালা না দিতে পারে, এটাও আমাদেরকে চিন্তায় নিতে হবে। কারণ আমরা যে জীবনধারায় বিশ্বাস করি, যে জীবনে বিশ্বাস করি, যে আচার ব্যবহার, রং, সংস্কৃতির কথা তিনি বলছেন, সেটাকে রক্ষা করতে গেলে সত্যিকার অর্থে আমরা বিদেশের দিকে তাকিয়ে থেকে আমরা যার জন্য এত কষ্ট করে একটা স্বাধীনতা যুদ্ধ নিয়ে আসলাম, সেটাকে আমরা খোয়াতে পারি। এবং নট অনলি দ্যাট, একটা জিনিস আমি খুব মাঝে মাঝে সারপ্রাইজ হয়ে যাই যে ডেমোক্রেসির কথা আমরা বলি, গণতন্ত্র কি শুধুমাত্র ভোট দেওয়ার ব্যাপার? গণতন্ত্র ইজ এ মেকানিজম, ইট ইজ এ সিস্টেম বাই উইচ কারেক্ট, ইনকারেক্ট, এই দুটো জিনিসের জয় পরাজয় হবে। যেটি সত্যি, যেটা ভালো, যেটা ন্যায্য, সেটা হবে। আপনাকে একটু আগে ব্রেকে বলছিলাম যে ডেমোক্রেসির কঠিনতম চর্চা বইয়ে আবিধানিক ভাবে যা বলা আছে যে শুধু ভোট দিবেন, এটাই যদি থাকতো তাহলে তো মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গরা আজকে স্বাধীন মুক্ত মানুষ হতে পারতো না, তাহলে বারাক ওবামা আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হতে পারতেন না, তিনি দাস থাকতেন।
1861 থেকে 1865 খ্রিস্টাব্দ আব্রাহাম লিঙ্কনকে সচেতন ভাবে অবশ্যই তার দেশের মানুষের সাথে কথাবার্তা বলে একটি সিদ্ধান্ত নিতে হয়েছিল যে ডেমোক্রেটিক ভ্যালুসকে এস্টাবলিশ করার জন্য প্রয়োজনে যুদ্ধ করতে হয়, এবং ওই যুদ্ধটাও কিন্তু ডেমোক্রেসি, গণতন্ত্রকে গরম চায়ের কাপ আর একটা ভোট দেওয়ার পদ্ধতিতে নিয়ে আসা কোনোই মানে নেই। আমি মনে করি সত্যিকার অর্থে আলট্রুইস্টিক একটা অ্যাপ্রোচ নিতে হবে। আর সবশেষে শুধু একটা কথা বলি, সন্ত্রাস নাশকতা পরিহার করতে হবে। শামসু বলছেন যত ভালো তলোয়ারই আপনার হোক, ওই তলোয়ার যদি আপনি লবণাক্ত পানির ভিতরে বেশি দিন রেখে দেন ওতে অবশ্যই জং পড়বে। আপনি এই আলোচনার কনক্লুশন কিভাবে টানতে চান? এই আলোচনার আপনি কি বলতে চাইছেন যে এই যে আলোচনা হচ্ছে, পক্ষে থাকা না থাকা অনেক হৃদয় ঘটে থাকে না, আবার অনেক সময় রাজনীতিরও নানা ধরনের বিকৃতি ঘটে, কিন্তু আমাদের রিলেশনশিপটা কিভাবে ডিফাইন করা উচিত? না, এটি আমি যেটা মনে করি যে বৈদেশিক সম্পর্ক এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখন একদিক থেকে যখন এটা রাজনীতির সঙ্গে আমরা যুক্ত করি তখন বিষয়টি খুব সেন্সিটিভ, এবং তার সঙ্গে আমি যেটা আগে বলেছিলাম যে দেশের ভেতরের যে রাজনৈতিক ব্যবস্থা বা যারা রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছে তাদের একটা দায়িত্বশীলতার প্রশ্ন চলে আসে। এখন একটি বিষয় এখানে মনে রাখা উচিত, আমার মনে হয় যে বৈদেশিক সম্পর্ক নিয়ে যখন আমরা কথা বলি একটা ক্লাসিক্যাল একটা স্টেটমেন্ট আছে, সেটি ব্রিটিশ প্রাইম মিনিস্টার পালমারস্টোন দিয়েছিলেন যে দেয়ার ইজ নো পার্মানেন্ট এনিমি অর ফ্রেন্ড ইন দ্য ওয়ার্ল্ড, হোয়াট ইজ পার্মানেন্ট, ইট ইজ দ্য ন্যাশনাল ইন্টারেস্ট, জাতীয় স্বার্থটি হচ্ছে পার্মানেন্ট। এখন আমরা আমাদের দেশে যারা শাসক গোষ্ঠী অথবা যারা শাসন করছে অথবা যারা বিরোধী দলে আছে, তারা যদি এই বিষয়টি মাথায় রাখেন যে বহির্বিশ্বের যেই সমর্থন যে কোনো বিষয়ে, সেটি কিন্তু আসলে তাদের কাছে এমন একটি বিষয় যে আজকে তারা যেটি বলছে আগামীকাল অন্য কিছু বলতে পারে, ফলে তাদের অবস্থানটা কিন্তু ফ্লুইড। তাহলে তাদের নির্ভরশীলতা অথবা চিন্তার ব্যাপারটা পরিবর্তন হবে। আরেকটি হচ্ছে যে বৈদেশিক সম্পর্কটাকে যত বেশি একটা দেশের অর্থনৈতিক উন্নয়নে আমরা ব্যবহার করতে পারি, সেটাই করেছে যে দেশগুলো আপনার প্রতিষ্ঠিত হয়েছে তারা কিন্তু এই কাজটি। আমি শুধু লাস্ট প্রশ্নটা আপনার কাছে করতে চাই, এই মুহূর্তে বাংলাদেশ সরকার যেভাবে বৈদেশিক সম্পর্ক মেনটেন করছেন সেটি সঠিক না ভুল, যদি এক বাক্যে বলা সম্ভব না, তারপর আপনি অধিকাংশ যদি ট্রেন বিবেচনা করেন সেটি সঠিক পথে আছে কিনা? না, ওভারঅল যদি আপনি বলেন ওভারঅল সেটি অবশ্যই একটা মানে এটি তো আসলে সরকারের নীতি না, একটা রাষ্ট্রের, এবং এটি কিন্তু একদিনে তৈরি হয়নি। তো বাংলাদেশের পররাষ্ট্রনীতি যেই জায়গাটাতে আছে এটা একটা প্রপার জায়গাতে আছে, এবং সেখানে সব সরকারেরই একটা ভূমিকা আছে যে আমরা বৃহৎ শক্তি প্রত্যেকটির সঙ্গে একটা সুসম্পর্ক আছে, এবং এটাকে আমরা আমাদের ধন্যবাদ। আমি একটা লাইন বলবো, একটা লাইন হলো যে ভোট গণতন্ত্রের একমাত্র দিক নয়, তবে প্রধান উপাদান। আর দ্বিতীয় লাইনটা বলবো যে এই একমাত্র গণতন্ত্রই পারে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং কর্তৃত্ববাদকে নির্মূল। সবাইকে আপনাদের এক লাইনের ইনক্লুশন, ওটাও গণতান্ত্রিক বটে। সবাইকে ধন্যবাদ। আপনাদের শেষ করতে চাই, আমরা শুধু বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি রয়েছে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়, তবে সেই বন্ধুত্ব অবশ্যই মর্যাদার ভিত্তিতে, সমত্বের ভিত্তিতে, সেই মর্যাদা বোধ গড়ে তোলাটাই বোধহয় রাজনৈতিক দলগুলোর প্রধান কর্তব্য। তারা সেটি করছেন কিনা জনগণের উচিত সেদিকে নজর দেওয়া। প্রিয় দর্শক, সবাই ভীষণ ভালো থাকবেন।